দেশকে 4টি প্রদেশে ভাগ ও ফরিদপুর কুমিল্লাকে বিভাগ করার সুপারিশ, ন্যায়পাল নিয়োগের প্রস্তাব, প্রধান উপদেষ্টার কাছে 2 সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। অভ্যুত্থানকারীদের নতুন দল গঠনের প্রক্রিয়া শুরু, চলতি মাসেই জনমতের ভিত্তিতে ঠিক হবে নাম প্রতীক, মানুষের আকাঙ্ক্ষা পূরণের আশা। জুলাই ঘোষণাপত্র তৈরি করেছে বিএনপিও, সমন্বয়ের চিন্তাভাবনা চলছে, তাড়াহুড়ো না করার আহ্বান সালাউদ্দিনের। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। দেশকে 4টি প্রদেশে ভাগ ও ফরিদপুর কুমিল্লাকে আলাদা বিভাগ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। সেই সঙ্গে প্রস্তাব করা হয়েছে ন্যায়পাল নিয়োগের। এছাড়া বিভাগীয় পর্যায়ে সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চ সম্প্রসারণের প্রস্তাব দিয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশন। সকালে প্রধান উপদেষ্টার কাছে 2 কমিশন প্রধান তাদের প্রতিবেদনের সারসংক্ষেপ হস্তান্তর করবেন। পরে এ নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবনে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানরা। এ সময় উপদেষ্টা পরিষদের অনেকেই উপস্থিত ছিলেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয় প্রধান উপদেষ্টার সামনে। প্রস্তাবগুলো মনোযোগ দিয়ে শোনেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে তিনি বলেন, এগুলো বাস্তবায়ন হলে নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হবে। আমরা নাগরিক হিসেবে যে আমাদের একটা দাবি আছে, অধিকার আছে, সেটা ভুলে যাওয়ার অভিজ্ঞতা, নতজানু হওয়ার অভিজ্ঞতা। এখানে যে আশার কথা শুনিয়েছেন, সেটা এই যে সংক্ষিপ্ত সার যেটা আমাদেরকে দিলেন, সেটাতেই এত আশা জাগায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব। এই বিষয়ে বিস্তারিত জানাতে যমুনার সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব জানান, বিচার বিভাগকে স্বাধীন করা, বিচারপতি নিয়োগে আলাদা প্রক্রিয়া, বিভাগীয় পর্যায়ে সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চের সম্প্রসারণের মতো প্রস্তাব করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। কমিশন বলেছে যে জুডিশিয়ারিকে পুরোপুরি স্বাধীন এবং কার্যকরভাবে স্বাধীন করার ওরা প্রস্তাব দিয়েছে। স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার কথা বলেছেন। সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চ ওনারা বলেছেন যে এটা ডিভিশনে সেট আপ করার জন্য, এবং ম্যাজিস্ট্রেট কোর্টগুলো একদম পুরো উপজেলা পর্যন্ত নেওয়ার কথা বলেছে। আর জনপ্রশাসন সংস্কার কমিশনের পক্ষ থেকে দেশকে 4টি প্রদেশে বিভক্ত কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা বিভাগ ঘোষণা, ঢাকা ও নারায়ণগঞ্জকে নিয়ে ক্যাপিটাল সিটি সরকার গঠন সহ ন্যায়পাল নিয়োগের সুপারিশ করা হয়েছে বলে জানান ডেপুটি প্রেস সেক্রেটারি। দেশটাকে 4টা প্রদেশে ভাগ করার সুপারিশ করা হয়েছে। কুমিল্লা এবং ফরিদপুরকে ওনারা বিভাগ করার কথা বলেছেন। ঢাকা মহানগরী, টঙ্গী, কেরানীগঞ্জ, সাভার ও নারায়ণগঞ্জ শহরকে নিয়ে ক্যাপিটাল সিটি গভর্নমেন্টের আয়তন নির্ধারণ করা যেতে পারে। তবে ঢাকা জেলা, নারায়ণগঞ্জ জেলা, অন্যান্য উপজেলা নিয়ে বহাল থাকবে। অপরদিকে রাজধানী মহানগর সরকার গঠিত হলে টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগের সাথে সংযুক্ত করা যেতে পারে। এটা হচ্ছে ওনাদের সুপারিশ। সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে প্রণয়ন করা হবে জুলাই চার্টার, আর তা বাস্তবায়নের উপর নির্ভর করে দেয়া হবে নির্বাচনী রোডম্যাপ। নাজমুস মুস্তালিহি, সময় সংবাদ, ঢাকা। অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হলো নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া। চলতি মাসের মধ্যেই জনমতের ভিত্তিতে ঠিক হবে নাম ও প্রতীক। দুপুরে ব্রিফিংয়ে একথা জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বিদ্যমান দল ও রাজনৈতিক কাঠামো। ঘোষণা এসেছিল আগেই, এবার শুরু হলো মাঠের কার্যক্রম। অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের নিয়ে গঠন হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। নাম ও প্রতীক প্রকাশ পাবে ফেব্রুয়ারির মধ্যেই। দুপুরে ব্রিফিংয়ে একথা জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সারা দেশে বিভিন্ন শ্রেণী পেশার অন্তত 1 লাখ মানুষের মতামত নিয়ে নতুন এই রাজনৈতিক দলের আদর্শ গড়ে তোলা হবে। ফেব্রুয়ারিতেই ছাত্রদের নেতৃত্বে যে দলটি হবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে, এই দলটি হলো আপনার এই মাসের মধ্যে আসবে। দলের নাম বা প্রতীকের মতো আদর্শও ঠিক হবে জনমতের ভিত্তিতে। কোনো আদর্শকে চাপিয়ে দেয়া হবে না দেশের মানুষকে, জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। নতুন রাজনৈতিক দলের কাছ থেকে জনগণ কি প্রত্যাশা করে সে সম্পর্কে সক্রিয়ভাবে জনসাধারণের মতামত সংগ্রহ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি দেশব্যাপী
জনমত গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। আপনার চোখে নতুন বাংলাদেশ ক্যাম্পেইনে অংশ নিয়ে নিজ মতামত প্রকাশে দেশের মানুষকে আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপিও জুলাই ঘোষণাপত্র তৈরি করেছে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এটি ছাত্রদের সঙ্গে সমন্বয়ের চিন্তা ভাবনা চলছে, তবে তাড়াহুড়ো করা যাবে না। দুপুরে প্রেস ক্লাবে জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা বিষয়ে আলোচনা সভায় একথা বলেন তিনি। সবার সঙ্গে আলোচনা করে নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবি জানান সালাউদ্দিন। বলেন, নির্বাচন নিয়ে সময় ক্ষেপণের কৌশল অবলম্বন করলে জাতি মেনে নেবে না। এছাড়া ফ্যাসিবাদের দোসরদের পদে বহাল রাখলে সরকার সফল হবে না বলেও সতর্ক করেন এই বিএনপি নেতা। বাংলাদেশে আওয়ামী লীগের নামে কেউ রাজনীতি করতে পারবে না দাবি করে তিনি বলেন, গণহত্যার দায়ে দলটির বিচার করতে হবে। আমরা পরিষ্কার করে বলতে চাই, আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। এই আওয়াজ আমরা এখন উঠাচ্ছি। আমরা আওয়ামী লীগের এই গণহত্যার এবং মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছি। আমরা একটা ঘোষণাপত্র প্রণয়ন করেছি আমাদের দলের পক্ষ থেকে, এবং ছাত্ররা একটি ঘোষণাপত্রের খসড়া করেছেন। সব কিছু মিল রেখে আমরা এটাকে কিভাবে রাজনৈতিক দলিল হিসাবে শীঘ্র প্রণয়ন করা যায় সেটা আমরা পদক্ষেপ নিচ্ছি, এবং এটার একটা ঐতিহাসিক গুরুত্ব থাকবে। দুর্নীতিমুক্ত দেশ নির্মাণে সবার মধ্যে জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দলটির সেক্রেটারি জেনারেল ডক্টর মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আর কোনো স্বৈরাচারী তৈরির সুযোগ দেওয়া হবে না। জুলাই আন্দোলনে শহীদদের নিয়ে স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দ্রুত গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। বুধবার জাতীয় প্রেস ক্লাবে গণঅভ্যুত্থানে শহীদদের তথ্য সম্বলিত স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীর পাশাপাশি অনলাইনে দেশের 10টি স্থান থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন শহীদ পরিবারের সদস্যরা এবং জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। এ সময় ছাত্র জনতার উপর নির্মমতায় দায়ীদের দ্রুত বিচার দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা। আন্দোলনের ফসলটা আমার কেন জানি মনে হচ্ছে হারিয়ে যাচ্ছে, বা এটা হাইজেক হয়ে যাচ্ছে। এই ফসলটা 70-এর নির্বাচন দেখেছি, 71-এর মুক্তিযুদ্ধ আমি দেখেছি, 2024 সালের জুলাই আগস্টের এই এত বড় হত্যাকাণ্ড আমার জীবনে আমি দেখি নাই। 71-এর মুক্তি সংগ্রামে প্রাণ হারানো শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি না হওয়া বিগত সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেন অনুষ্ঠানের অতিথিরা। জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য একটি উদ্যোগ হওয়া উচিত। আজকের এই উপলক্ষে আমি বাংলাদেশকে বলবো, শুধু বাংলাদেশ সরকারকে নয়, গোটা বাংলাদেশকে বলবো, বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের তালিকা প্রণীত হওয়া উচিত। অনুষ্ঠানে খুলনা প্রেস ক্লাব থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, জুলাই আন্দোলনের শহীদরা কোনো দলের একক কর্মী নয়। বৈষম্য, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত দেশ বিনির্মাণে সবার মধ্যে জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ফ্যাসিবাদী সরকারের হাতে সত্যিকার অর্থে মুক্তিকামী সমস্ত মানুষ ছিলেন মজলুম, একা জামাত ইসলামী নয়। এদেশের আপামর ওলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মীবৃন্দ, সমর্থকবৃন্দ, এমনকি সাধারণ জনগণ। 717 জন শহীদের তথ্য সম্বলিত 10 খণ্ডের সংকলনটির কলেবর সামনে আরও বাড়াবে বলে জানিয়েছে আয়োজকেরা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।
ভারতে বসে শেখ হাসিনা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলে তার দায় ভারত সরকারকে নিতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বিকেলে বাংলা একাডেমিতে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব আহমদ ফয়েজের সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, প্রতিরোধ ব্যবস্থা অব্যাহত রাখতে ফেব্রুয়ারি-মার্চ জুড়ে রাজপথ ছাত্র জনতার দখলেই থাকবে। ইন্ডিয়ান গভর্নমেন্টেও এর আগেও বলেছি, আবারও বলবো বা বলতেছি যে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে, এটা তাদের একটা ব্যাখ্যা আছে। আমরা আমাদের জায়গা থেকে, কূটনৈতিক জায়গা থেকে, আইনি জায়গা থেকে শেখ হাসিনাকে ফেরত চাবো, কিন্তু শেখ হাসিনা সেখানে থেকে যদি রাজনৈতিক কর্মকাণ্ড করে এর দায় ভারত সরকারকে নিতে হবে। সে যদি ভারতের থেকে তার বক্তব্য প্রচার করে, রাজনৈতিক মিটিং করে, তো এটার দায় অবশ্যই ভারতকে নিতে হবে এবং ভারত সরকারের কাছে আমরা এটার জবাব দিতে চাই। আবারও আমিন আমিন ধ্বনিতে মুখরিত হলো টঙ্গীর তুরাক্তির। লাখ লাখ মানুষের অংশগ্রহণে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি। বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার হেদায়েতের আশায় মোনাজাতে চোখের পানি ফেলেন ধর্মপ্রাণরা। মোনাজাত শেষে ময়দান ছাড়তে শুরু করেন মুসল্লিরা। ফিরতি যাত্রায় মানুষের ঢল নামে। টঙ্গীর ইজতেমা মাঠ থেকে রায়দুল ইসলাম শুভ এবং তানভীর হাসান মেঘকে সঙ্গে নিয়ে তোহা খান তামিমের রিপোর্ট। খোলা আকাশের নিচে অসহায় বান্দা, সৃষ্টিকর্তার সমীপে দুই হাত। শূন্যের দিকে তাকিয়ে ক্ষমা, রহমত আর সমৃদ্ধির ফরিয়াদ মহান রাব্বুল আলামিনের দরবারে। মনের যত কথা, যত চাওয়া, চোখের পানিতে আবেদন জানান আরশের মালিকের কাছে। বুধবার বেলা 12টার পর থেকে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখিরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের আহমেদ। সকাল থেকেই মূল ময়দান সহ আশপাশে জড়ো হতে থাকেন ধর্মপ্রাণ মানুষ। খোলা আকাশের নিচে মূল সড়ক সহ অলিতে গলিতে যে যেভাবে পেরেছেন অংশ নিয়েছেন আখিরি মোনাজাতে। সবাই নামাজ পড়তে হবে, ঘরে নামাজ পড়তে হবে, বাইরে নামাজ পড়তে হবে, এই দোয়াটাই করছি আল্লাহর কাছে। কামনা করি আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মুসলমানের মধ্যে এই ভ্রাতৃত্ববোধ বজায় রাখেন। মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে রওনা দেন বিভিন্ন জেলা থেকে আগতরা। এ সময় পথে পথে ঢল নামে ঘরে ফেরা মানুষের। বাসায় গিয়ে আমরা দিনের উপর মেহনত করব, ইসলাম প্রচারটাকে কিভাবে সমস্ত মানুষের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারি সেটা এখান থেকে শিক্ষা দেওয়া হয়েছে। 8 দিন বিরতি দিয়ে আগামী 14 থেকে 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। গত কয়েকদিনে কোরআন এবং হাদিস থেকে অর্জিত শিক্ষা গ্রহণ করে শুধু আত্ম উন্নয়ন নয়, পারিপার্শ্বিক কল্যাণ সাধন করাই ধর্মপ্রাণদের মূল লক্ষ্য। তাই তো ইসলামের সুমহান বাণী নিজ নিজ গন্তব্যে গিয়ে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সমাজ সংস্কারে মনোনিবেশ করবেন আগতরা। তোহা খান তামিম, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। বিদেশ থেকে আমদানি করা ৭৪টি গাড়ি শেষ পর্যন্ত প্রতি কেজি 24 টাকা 50 পয়সা দরে বিক্রি করল চট্টগ্রাম কাস্টমস হাউস। উন্মুক্ত নিলামে লোহা তৈরির প্রতিষ্ঠানের কাছে বিক্রি হয়ে গেল কেটে স্ক্র্যাপ করা গাড়িগুলো। শাখাওয়াত্তিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নিলাম শেডের চত্বরে পড়ে আছে বাঙালি হিসেবে বিক্রির জন্য রাখা ৭৪টি গাড়ির কাটার টুকরো। তার পাশের কক্ষে সেই টুকরো নিলামে বিক্রি করছেন কাস্টমস কর্মকর্তারা। 58টি লটে ৭৪টি গাড়ি নিলামে বিক্রির জন্য প্রতি টনে ভিত্তি মূল্য ধরা হয়েছিল ৫৩,০০০ টাকা, কিন্তু নিলামে দর উঠে ২৪,৫০০ টাকা পর্যন্ত। অবশ্য ১৩,০০০ টাকা থেকে শুরু হয়েছিল এই নিলাম ডাক। স্ক্র্যাপগুলো আমরা বিক্রি করতে পারছিলাম না, যেহেতু এটা স্পট নিলামের সুযোগ ছিল না, বাট এনবিআর এর বিশেষ পারমিশনের মাধ্যমে এগুলো আমরা স্পট নিলামের মাধ্যমে বিক্রি করলাম। গত বছরের আগস্ট সেপ্টেম্বরে স্ক্র্যাপ করতে কাটা হয়েছিল এই ৭৪টি গাড়ি। মামলা সহ নানা জটিলতায় গাড়িগুলো আগেই চলাচল অনুপযোগী হয়ে পড়েছিল বলে দাবি কাস্টমসের। বিআরটির প্রতিনিধিদের মতামতের প্রেক্ষিতে এই গাড়িগুলো পরবর্তীতে স্ক্র্যাপ করে আমরা এগুলো এখন স্ক্র্যাপ হিসেবে বিক্রি করছি। এদিকে মূল্যবান গাড়ি ভাঙারি হিসেবে বিক্রি করা নিয়ে বিড়াতদের অভিযোগের শেষ নেই। বিশেষ করে সত্যারোপের কারণে ইরিরোলিং মিলগুলোই উন্মুক্ত নিলামে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয় বলে অভিযোগ তাদের। পণ্যগুলি যদি অবাধে নিলাম করার সুযোগ দেওয়া হতো তাহলে রাজস্ব বৃদ্ধির ব্যাপারে একটা অবস্থান পেত। কাস্টমে গাড়ি যখন আমদানি কারিগররা
এটা আইসে এরা মামলা ঢুকাই দেয়, যখন অকশনে চলে যায় মামলাটা, এই মামলাগুলো আমাদেরকে পেশ করতে হচ্ছে। নিলামে চট্টগ্রামের 15টির বেশি রিরোলিং মিল অংশ নেয়। একসময় এগুলো ছিল বিভিন্ন দামি ব্র্যান্ডের গাড়ি, এরপর কেটে এগুলো স্ক্র্যাপ করা হয়েছে। এখন চলে যাবে রিরোলিং মিলে, তৈরি হবে লোহার রড। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে চিটাগাং কিংস ও খুলনা টাইগার্স। মিরপুরে দু দলের লড়াই শুরু সন্ধ্যা 6:30টায়। ম্যাচের আগে বড় কোনো তারকা আনার পরিকল্পনা নেই চট্টগ্রামের। ছন্দে থাকা হায়দার আলীও পড়েছেন ইনজুরিতে। ফাইনাল নিশ্চিতের ম্যাচে শামীম ইমনদের ওপর পূর্ণ আস্থা রাখছেন চিটাগাং অধিনায়ক। দ্বিতীয় কোয়ালিফায়ার সামনে রেখে ম্যাচের আগে অনুশীলন করেনি বন্দর নগরীর দলটি। টিম হোটেলেই সময় কাটিয়েছে চিটাগাং কিংস। এদিকে শক্তিশালী স্কোয়াড নিয়ে আত্মবিশ্বাসী মিরাজের দল। ঐচ্ছিক অনুশীলন করেছেন খুলনা টাইগার্সের মেহেদি মিরাজ, নাইম শেখ, মহিদুল অঙ্কনরা। সেই সঙ্গে এলিমিনেটর রংপুরের বিপক্ষে 9 উইকেটের বড় জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে খুলনার ক্রিকেটারদের। এই ছিল সময় সংবাদে।